তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করব। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষার জন্য খুব বাছাই করা কয়েকটি প্রশ্ন আমি রেখেছি। এই প্রশ্নগুলি খুব গুরুত্ব সহকারে পড়ে যাও, পরীক্ষার আগে অবশ্যই ভালো নম্বর পাবে। আর এখান থেকেই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, জনসমাজ বলতে কি বোঝো? উত্তর, জনসমাজ একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী ঐক্যবদ্ধ জনসমষ্টিকেই জনসমাজ বা পিপল আখ্যা দেওয়া যায়। ভাষা, সাহিত্য, রাজনীতি, আচার আচরণ, ঐতিহ্য প্রভৃতি বিভিন্ন কারণে এরূপ ঐক্য দেখা যেতে পারে। ম্যাথসিনি, লর্ড বায়রন, লিকক প্রমুখ চিন্তাবিদ উদ্ভবগত ঐক্যের উপর বিশেষ জোর দিয়েছেন, অর্থাৎ বিশেষ গুরুত্ব দিয়েছেন। ঐক্যের উৎস যাই হোক, একমাত্র এই উপাদানই একটি জনসমষ্টিকে জনসমাজে পরিণত করে। আবার জনসমাজই হলো জাতীয় জনসমাজের পূর্বরূপ। এরপর তোমরা 2 নম্বর প্রশ্নটা দেখে নাও। 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, জাতীয় জনসমাজ বলতে কি বোঝো? অথবা জাতীয় জনসমাজের ধারণাটি প্রধানত কি? উত্তর, জাতীয় জনসমাজ। জাতীয় জনসমাজ হলো জনসমাজের একটি উন্নত স্তর। জাতীয় জনসমাজকে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে, তবে এক কথায় বলতে গেলে জাতীয় জনসমাজ বলতে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী রাজনৈতিক চেতনাসম্পন্ন এমন একটি জনসমষ্টিকে বোঝায় যাদের মধ্যে বংশগত, ভাষাগত, ধর্মগত, ঐতিহ্যগত প্রভৃতির ক্ষেত্রে সমতা লক্ষ্য করা যায়, তাদেরকে জাতীয় জনসমাজ বলা হয়। এরপর তোমরা 3 নম্বর প্রশ্নটা দেখে নাও। 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, জাতীয় জনসমাজ সম্পর্কে জে.এইচ. রোজের সংজ্ঞাটি লেখো। উত্তর, জে.এইচ. রোজ এর অভিমত। জে.এইচ. রোজের মতে জাতীয় জনসমাজ হলো জনসমাজ এবং জাতির মধ্যবর্তী স্তর। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও। 4 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি রয়েছে, লাতিন শব্দ নেশিও এর অর্থ কি? জাতি বলতে কি বোঝায়? উত্তর, লাতিন শব্দ নেশিও এর অর্থ হলো একটি জাতির জন্ম বা উদ্ভব সংক্রান্ত ধারণা সূচিত করা। ব্যুৎপত্তিগত অর্থে জাতি হলো এমন একটি জনসমাজ যাদের একটি উদ্ভবগত ঐক্য লক্ষ্য করা যায়। জাতি শব্দ নেশিও থেকে, জাতি শব্দটিকে নেশিও থেকে নেশন শব্দটির উদ্ভব ঘটেছে। তার বাংলা অভিভাষা হলো বাংলা পরিভাষা অর্থাৎ বাংলায় কি বলা হয়? জাতি। জাতীয় জনসমাজের মধ্যে যখন কোনো রাজনৈতিক চেতনার উদ্ভব ঘটে বা রাজনৈতিক চেতনা তৈরি হয়, তখন সেই জাতীয় জনসমাজকে কি বলবো? জাতি বলবো। এরপর 5 নম্বর প্রশ্ন, জাতীয় রাষ্ট্র কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতি রাষ্ট্র একই সংস্কৃতি ও একই ভাষার মানুষজন যখন একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে স্বাধীন ও সার্বভৌম ক্ষমতা নিয়ে বসবাস করে, তখন তাকে জাতিরাষ্ট্র বলা হয়। এরপর 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয়তাবাদের মূল নীতি, আগে তোমরা এই প্রশ্নের সাথে অ্যাড করে নেবে। তোমাদের এই জাতীয়তাবাদের মূল নীতি বলেও প্রশ্নটা আসতে পারে, তখন তোমরা জাতীয়তাবাদের মূল নীতি বলে এইটুকু লিখবে। আর জাতীয়তাবাদের সঙ্গে জনকটাও দিতে পারো। আর জাতীয়তাবাদের যদি জনক বলে, জনক কাকে বলে, তখন জাতীয়তাবাদের জনক কাকে বলে সেটা লিখবে। উত্তরটা দেখে নাও। জাতীয়তাবাদের মূলনীতি, জাতীয়তাবাদের মূলনীতিটি হলো নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও। এই নীতির মধ্যে দিয়ে সাজাত্যবোধ, দেশপ্রেম এবং ঐক্যবোধমূলক স্বতন্ত্র জাতিভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব হয়। জাতীয়তাবাদের জনক, ম্যাথসিনিকে জাতীয়তাবাদের কি জনক বলা হয়। এরপর 7 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন প্রকার জাতীয়তাবাদের নাম উল্লেখ করো। তোমরা দেখে নাও জাতীয়তাবাদের প্রকারভেদ।
তোমরা দেখে নাও জাতীয়তাবাদের প্রকারভেদ। উত্তর, জাতীয়তাবাদের প্রকারভেদ। জাতীয়তাবাদের জাতির স্বায়ত্তবোধের প্রেরণা, স্বাধীনতা ও ঐক্যবোধের প্রতীক হিসেবে অভিহিত করা হয়। বিভিন্ন প্রকার জাতীয়তাবাদের নামগুলি হলো: 1. রাজনৈতিক জাতীয়তাবাদ, 2. সাংস্কৃতিক জাতীয়তাবাদ, 3. নৃকুলগত জাতীয়তাবাদ, 4. রাজতান্ত্রিক জাতীয়তাবাদ এবং 5. বৈপ্লবিক জাতীয়তাবাদ প্রভৃতি। এরপর 8 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিকৃত জাতীয়তাবাদের দুজন প্রবক্তার নাম উল্লেখ করো। পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটি আসতেই পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিকৃত জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদ মিথ্যা জাত্যাভিমান সৃষ্টি করে অন্যান্য জাতির প্রতি তীব্র ঘৃণা, বিদ্বেষ ও অবজ্ঞার মনোভাব পোষণ করে ও দেশকে পররাজ্য আক্রমণে উত্থান যোগায়, তাকে বিকৃত জাতীয়তাবাদ বলা হয়। বিকৃত জাতীয়তাবাদের অন্যতম দুজন প্রবক্তার নাম লেখো। নাম হলো মুসোলিনি, ইতালীয় কি জাতীয়তাবাদের জনক, আর আরেকজন প্রবক্তা হলেন হিটলার, সেটি জার্মানির জাতীয়তাবাদের জনক বা প্রবক্তা। জার্মানির জাতীয়তাবাদের তাহলে প্রবক্তাকে হিটলার এবং ইতালিরকে মুসোলিনি। ভালোভাবে একটু মাথায়টা রাখবে এই প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি আগেই বলেছি। এরপর 9 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, আত্মনিয়ন্ত্রণের অধিকার কাকে বলা হয়? এই তত্ত্বের বিপক্ষে যুক্তি দিয়েছেন এমন প্রবক্তার নাম উল্লেখ করো। অর্থাৎ বিপক্ষে যারা যুক্তি দিয়েছেন সেসব রাষ্ট্রবিজ্ঞানীদের নাম উল্লেখ করতে বলা হয়েছে। উত্তর, আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রত্যেক জাতীয় জনসমাজেরই একটি নিজস্ব পৃথক সত্তা রয়েছে। একমাত্র পৃথক রাষ্ট্র গঠনের মধ্যেই সেই সত্তা পূর্ণ পরিণতি লাভ করে। প্রত্যেক জাতিসত্তার নিজস্ব রাষ্ট্র গঠনের অধিকার ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে স্বাভাবিক অধিকারের স্বীকৃতি লাভ করে। জাতির সত্তার নিজস্ব রাজনৈতিক ভাগ্য নির্ধারণের এই অধিকারই হলো তার আত্মনিয়ন্ত্রণের অধিকার। বিপক্ষে যুক্তি প্রদানকারী প্রবক্তাগণ আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যেমন বহুতান্ত্রিক মতবাদ রয়েছে বা বহুতান্ত্রিক মতবাদ দিয়েছেন, তেমনি লর্ড কার্জন এবং লর্ড অ্যাক্টন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে মতামত দিয়েছেন। এরপর 10 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির সপক্ষে যুক্তি দাও বা যুক্তি লেখো। অথবা দিয়ে প্রশ্নটি একটু ঘুরিয়ে তোমাদের পরীক্ষায় আসতে পারে, এক জাতি এক রাষ্ট্র নীতির সপক্ষে দুটি যুক্তি লেখো। প্রশ্নটি যেভাবে আসুক না কেন উত্তর কিন্তু এক হবে। দুটি যুক্তি কিন্তু এই দুটি যুক্তি ভালো করে লিখবে তোমরা পরীক্ষায়, এইভাবে কিন্তু তোমরা ভালোভাবে লিখবে। উত্তরটা তোমরা দেখে নাও। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে দুটি যুক্তি হলো: 1. গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে উপযুক্ত। জন স্টুয়ার্ট মিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাফল্যের জন্য আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকার করে নেওয়ার পক্ষে যুক্তি দেখান। মিলের মতে বহুজাতিভিত্তিক রাষ্ট্রে জনগণের মধ্যে পারস্পরিক সদ্ভাব ও সম্প্রীতি থাকে না। এ ধরনের রাষ্ট্রে সংখ্যাগুরু জাতীয় জনসমাজ অন্যান্য সংখ্যালঘু জাতীয় জনসমাজের উপর প্রভাব বিস্তার করে। 2. বিশ্ব সভ্যতার বিকাশে সহায়ক। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের নীতির প্রবক্তারা জাতীয় গুণাবলীর বিকাশের সহায়ক বলে দাবি জানান। তাদের মতে প্রতিটি জাতির নিজস্ব কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। এসব বৈশিষ্ট্যের পূর্ণাঙ্গ বিকাশ শুধুমাত্র জাতীয় সরকারের মাধ্যমেই ঘটা সম্ভব নয়। এর ফলে জাতীয় অগ্রগতি ব্যাহত হয়। এরপর 11 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের বিপক্ষে দুটি যুক্তি দাও। অথবা এক জাতি এক রাষ্ট্র নীতির বিপক্ষে দুটি যুক্তি দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসতেই পারে, উত্তরটি তোমরা দেখে নাও। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে দুটি যুক্তি হলো: 1. সুপ্রতিষ্ঠিত রাষ্ট্রগুলি বহু বিভক্ত ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত হবে।
এক জাতি এক রাষ্ট্রনীতি স্বীকৃত হলে পৃথিবীর সুপ্রতিষ্ঠিত রাষ্ট্রগুলি বহু বিভক্ত ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত হবে। তার ফলে বিশ্বজুড়ে বিশৃঙ্খলা ও জটিল রাজনৈতিক সমস্যার সৃষ্টি হতে পারে। ক্ষুদ্র রাষ্ট্র যে শুধু আকৃতিতে ক্ষুদ্র হবে তাই নয়, প্রকৃতিতেও এই রাষ্ট্রগুলি দুর্বল হয়ে পড়বে। সেসব ক্ষুদ্র ও দুর্বল রাষ্ট্র কখনো আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলতে পারবে না। এরা কি বৃহৎ, অর্থাৎ এই ক্ষুদ্র রাষ্ট্রগুলি বৃহৎ সাম্রাজ্যবাদী অতি রাষ্ট্রগুলির, অর্থাৎ যারা এই ক্ষুদ্র রাষ্ট্রের থেকে অধিক বড়, সেই বড় বৃহৎ রাষ্ট্রগুলি কি করবে, এই রাষ্ট্রগুলির শিকারে পরিণত হবে, অর্থাৎ প্রভাব বিস্তার করবে। এরপর 2 নম্বর দেখতে পাচ্ছ পয়েন্টটা, বহু জাতিভিত্তিক রাষ্ট্র সভ্যতা ও সংস্কৃতির দিক থেকে উন্নত। ইংরেজ দার্শনিক লর্ড অ্যাক্টনের অভিমত হলো বহুজাতিভিত্তিক রাষ্ট্র সভ্যতা ও সংস্কৃতির দিক থেকে উন্নততর পর্যায়ে যেতে সমর্থ হয়, কারণ অনগ্রসর জাতির সান্নিধ্যে বসবাস করে উন্নত হয়ে ওঠার সুযোগ পায়। অন্যদিকে রাষ্ট্রীয় সীমারেখার ভিত্তিতে বা ভিতরে যেখানে শুধু একটি মাত্র জাতি বাস করে, সেই সমাজ অনগ্রসর হয়ে পড়ার সম্ভাবনা থাকে। এরপর 12 নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর বৈশ্য রাজতন্ত্র বলতে কি বুঝিয়েছেন? উত্তর, ঘর বৈশ্য রাজতন্ত্র সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য পশ্চিমী ধাঁচের জাতীয়তাবাদ রবীন্দ্রনাথকে ক্ষুব্ধ ও ব্যথিত করেছে। ইউরোপের জাতীয়তাবাদ ঘৃণা, বিদ্বেষ, বিরোধ প্রভৃতির মাধ্যমে যে সাম্রাজ্যবাদের বীজ বপন করেছিল তা ক্রমশ দুর্বল রাষ্ট্রগুলিকে গ্রাস করে। সাম্রাজ্যবাদ সম্পর্কে তার এরূপ বিরাগ আসলে সাম্রাজ্যবাদের রূপ ধারণকারী সেই ধনতান্ত্রিক সভ্যতার প্রতীক যাকে তিনি বৈশ্বিক রাজতন্ত্র নামে অভিহিত করেছেন, এবং তিনি পশ্চিমী জাতীয়তাবাদের আধিপত্যকারী রূপকে তীব্র নিন্দা করেছেন। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 12টি 2 নম্বর প্রশ্নের আলোচনা। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। তোমাদের প্রশ্নগুলো একটি বড় মনে হতে পারে, কারণ 2 নম্বর প্রশ্ন আর তো পরীক্ষক এমনি তোমাদের দেবে না, তার জন্য একটু পড়তে হবে। তোমরা বাবা একটু পড়ো, অবশ্যই পরীক্ষায় যদি এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই আসবে, আর আসলে অবশ্যই লিখে আসতে পারবে এবং ভালো নাম্বার পাবে তোমরা। এই ছিল আজকের ক্লাসের আলোচনা।